হ্যালো সবাইকে। আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনার বা বিশ্লেষণে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা একজন প্রফেসরের চশমা দিয়ে ভিক্টোরিয়ান সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি নাটককে দেখার চেষ্টা করব। অস্কার ওয়াইল্ডের সেই মাস্টারপিস দি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়া যাক অস্কার ওয়াইল্ডের এই চমৎকার দুনিয়ায়। ওকে, আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি। প্রথমে ইন্ট্রোডাকশন অ্যান্ড সিনপসিস, এরপর ক্যারেক্টার অ্যানালিসিস, তারপর থিমস অ্যান্ড অ্যানালিসিস, এরপর ক্রিটিক্যাল ওপিনিয়ন, আর একদম শেষে থাকছে সামারি। চলুন একটা একটা করে দেখে নিক। শুরুতেই চলে আসছি আমাদের প্রথম মডিউলে, ইন্ট্রোডাকশন অ্যান্ড সিনপসিস বা ভূমিকা ও সারসংক্ষেপ। একটু পিছিয়ে 1895 সালের প্রেক্ষাপট থেকে শুরু করা যাক। স্ক্রিনের এই ছবিটার দিকে একটু খেয়াল করুন। এটা স্যামুয়েল ফ্রেঞ্চের অরিজিনাল টাইটেল পেজ। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এর ইংরেজি সাবটাইটেলটা, আ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল। লিটারেলি এই একটা মাত্র লাইনের ভেতরেই অস্কার ওয়াইল্ডস তার পুরো কাজের মূল থিসিসটা লুকিয়ে রেখেছেন। মানে উনি এমন একটা সমাজকে নিয়ে এই প্রহসনটা লিখেছিলেন যারা একদম তুচ্ছ বিষয় নিয়ে ভীষণ সিরিয়াস, কিন্তু জীবনের সত্যিকারের সিরিয়াস ব্যাপারগুলোকে খুব হালকাভাবে নেয়। অদ্ভুত, তাই না? এবার যদি আমরা 1895 সালের সেন্ট জেমস থিয়েটারের সেই অরিজিনাল কাস্ট লিস্টে একটু ঘাটাঘাটি করি, তাহলে আমাদের প্রধান চরিত্রগুলোর সাথে পরিচয় হয়ে যাবে। এখানে মূল দুই পুরুষ চরিত্র হল জন ওয়ার্থিং আর অ্যালজার্নান মনক্রিফ। আর আছেন অত্যন্ত দাপটে, মানে রীতিমতো ভয় ধরিয়ে দেয়া এক নারী চরিত্র, লেডি ব্র্যাকনেল। এই নামগুলো কিন্তু একদম অরিজিনাল প্লেবিলের মতো করেই বলছি আমরা। নাটকের কাহিনীটা কিভাবে এগোচ্ছে সেটা একটু ম্যাপ আউট করা যাক। পুরো কাহিনীটা মূলত একটা 3 অ্যাক্ট স্ট্রাকচারে বিভক্ত। প্রথম অঙ্কটা অর্থাৎ অ্যাক্ট আই শুরু হচ্ছে লন্ডনের একদম শহুরে একটা পরিবেশে, অ্যালজননের ফ্ল্যাটে। কিন্তু এরপরই খুব দারুণ একটা ভৌগোলিক পরিবর্তন আসে। অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 পুরোপুরি চলে যায় হার্টফোর্ডশায়ারের এক গ্রামীণ এস্টেটে, ম্যানর হাউসে। এই যে শহর থেকে গ্রামে চলে যাওয়া, এটা কিন্তু শুধু জায়গার পরিবর্তন নয়, বরং নাটকের দ্বৈত জীবন বা ডাবল লাইফের যে থিম, সেটাকেই দারুণভাবে ফুটিয়ে তোলে। পুরো কাহিনীর মোড়টা আসলে কোথায় ঘুরে জানেন? একটা সিগারেট কেসের জন্য। এই কেসের গায়ে ইংরেজিতে খোদাই করে লেখা ছিল, ফ্রম লিটল সেসিলি উইথ হার ফন্ডেস্ট লাভ টু হার ডিয়ার আঙ্কেল জ্যাক। ব্যাস, এই কেসটা ঘটনাক্রমে অ্যালজননের হাতে পড়তেই শুরু হয় আসল ঝামেলা। জ্যাক তখন রীতিমতো বাধ্য হয় নিজের ডাবল লাইফের কথা স্বীকার করতে। সে ফাঁস করে দেয় যে গ্রামে সে একজন অত্যন্ত দায়িত্বশীল অভিভাবক জ্যাক, কিন্তু শহরে এলেই সে হয়ে যায় পুরোপুরি উচ্ছৃঙ্খল এক যুবক যার নাম আর্নেস্ট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় মডিউলে, ক্যারেক্টার অ্যানালিসিস বা চরিত্র বিশ্লেষণ। এখানে আমরা মূলত চরিত্রগুলোর দ্বৈত জীবন আর মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে কথা বলবো। জ্যাক আর অ্যালজার্ননের চরিত্র দুটো যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে এদের কন্ট্রাস্ট বা বৈপরীত্যটা দারুণ ইন্টারেস্টিং। গ্রামে জ্যাক ওয়ার্থিং একজন অত্যন্ত দায়িত্বশীল সিরিয়াস কোচের অভিভাবক, যে কিনা সব সময় নৈতিকতার বড়াই করে। আর অন্যদিকে অ্যালজার্নন মনক্রেভ হল লন্ডনের এক আত্মমগ্ন বিলাসী ড্যান্ডি বা বাবুগোছের যুবক। সে একদম নির্দ্বিধায় কোনোরকম টেনশন ছাড়া কিউকাম্বার স্যান্ডউইচ চিবোতে চিবোতে শহরের আভিজাত্য উপভোগ করে। মানে দুজনের জগৎটা একদম আলাদা। পুরুষদের কথা তো শুনলেন, কিন্তু নারী চরিত্রগুলোর দিকটা ভাবলে আপনি আরও অবাক হবেন। গোয়েন্ডালেন ফেয়ারফ্যাক্স হল একদম শহুরে আভিজাত্যে মোড়ানো এক নারী, যার জীবনের চাহিদাগুলো ভীষণ কড়া। অন্যদিকে সেসিলি কার্ডিও হল গ্রামের এক রোম্যান্টিক স্বভাবের মেয়ে, যে সারাদিন নিজের কল্পনার জগতে বাস করে আর ডায়েরি লেখে। কিন্তু এখানে সবচেয়ে বড় স্কলারলি বা একাডেমিক আইরনিটা কোথায় জানেন? এই দুই ভিন্ন জগতের নারীর কিন্তু একটা অদ্ভুত আর সুপারফিশিয়াল বিষয় একদম সেম টু সেম মোহ রয়েছে। তারা দুজনেই এমন একজনকে বিয়ে করতে চায় যার নাম হতে হবে আর্নেস্ট, জাস্ট নামটার জন্য। অস্কার ওয়াইল্ড যে কত বড় জিনিয়াস, তা অ্যাক্ট 1-এর একদম শুরুর দৃশ্যটা দেখলেই বোঝা যায়। নাটকটা শুরুই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পিয়ানো বাজানোর শব্দ দিয়ে, আর সাথে চাকর লেনের সাথে অ্যালজার্ননের একটা অদ্ভুত কথাবার্তা। এই সিম্পল দৃশ্যটার মাধ্যমেই ওয়াইল্ড একদম প্রথম মিনিট থেকেই ভিক্টোরিয়ান উচ্চবিত্ত সমাজের ওই তুচ্ছ অগভীর মানসিকতাটা এস্টাবলিশ করে ফেলেন। আমাদের আলোচনার তৃতীয় মডিউল, থিমস অ্যান্ড অ্যানালিসিস। চলুন ভিক্টোরিয়ান সমাজের সেই ব্যবচ্ছেদগুলো একটু গভীর থেকে দেখা যাক।
ওয়াইল্ড এখানে আক্ষরিক অর্থেই তার তীক্ষ্ণ বুদ্ধিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন সেকালের সামাজিক ভণ্ডামিকে উন্মোচন করতে। উনি ভিক্টোরিয়ান রীতিনীতিকে স্যাটায়ার বা ব্যঙ্গ করেছেন, মেলোড্রামাকে দারুণভাবে প্যারোডি করেছেন। আর এখানে সবচেয়ে মজার কনসেপ্টটা হলো বানবেরিয়িং। ব্যাপারটা কি? অ্যালজারনন বানবেরি নামে একটা পুরোপুরি কাল্পনিক অসুস্থ বন্ধু বানিয়েছে। কেন? যাতে যখনই তার সামাজিক দায়িত্ব পালন করতে ইচ্ছে না করবে বা কোনো বোরিং দাওয়াতে এড়াতে হবে, তখনই সে ওই অসুস্থ বন্ধুর দোহাই দিয়ে গ্রামে পালাতে পারে। এটা আসলে সেকালের নৈতিকতার এক ধরনের উল্টো পিঠ বা ইনভার্সন অফ মরালস। আসলে এই পুরো ফার্স বা প্রহসনটা যে ইঞ্জিনে চলছে, সেটা হলো অস্কার ওয়াইল্ডের নিজস্ব একটা ফিলসফি। বন্ধু রবি রসকে বলা তার এই বিখ্যাত ইংরেজি উক্তিটা খেয়াল করুন, দ্যাট উই শুড ট্রিট অল ট্রিভিয়াল থিংস ইন লাইফ ভেরি সিরিয়াসলি অ্যান্ড অল সিরিয়াস থিংস অফ লাইফ উইথ আ সিনসিয়ার অ্যান্ড স্টাডিড ট্রিভিয়ালিটি। এই একটা কথাই পুরো নাটকের ফিলসফিক্যাল ভিত্তিটা পরিষ্কার করে দেয়। এবার একটু ভিক্টোরিয়ান ম্যারেজ মার্কেট বা বিয়ের বাজারের কথায় আসি। ওয়াইল্ড যেভাবে ওই সময়কার বিয়ের বাজারকে ব্যঙ্গ করেছেন, তার চেয়ে ধারালো ব্যঙ্গ আর হতেই পারে না। ভেবে দেখুন ব্যাপারটা কতটা হাস্যকর যে সেই যুগের নারীরা তাদের সারা জীবনের একটা রোম্যান্টিক সিদ্ধান্ত নিচ্ছে শুধুমাত্র একটা নামের নান্দনিক শব্দের উপর ভিত্তি করে। গোয়েন্ডোলেনের সেই বিখ্যাত ডায়ালগ, "দি ওনলি রিয়েলি সেফ নেম ইজ আর্নেস্ট", এটাই প্রমাণ করে দেয় যে সেই সমাজটা তার বাইরের চাকচিক্যের মোহে কতটা অন্ধ ছিল। লেডি ব্র্যাকনেলের সেই জেরার দৃশ্যটার কথা মনে আছে? লেডি ব্র্যাকনেল যখন জানতে পারেন যে জ্যাককে ছোটবেলায় লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনের এক টার্মিনাস বা শেষ স্টেশনে একটা হ্যান্ডব্যাগের ভেতর কুড়িয়ে পাওয়া গিয়েছিল, তখন তার রিয়াকশনটা দেখার মতো ছিল। চরম বিস্ময় আর বিরক্তি। এখানে মূলত ওয়াইল্ড সমাজের ওই তথাকথিত আভিজাত্যের অহংকার আর শ্রেণী বৈষম্যের পাগলামিটাকে একেবারে তুলাধোনা করেছেন, তীব্রভাবে উপহাস করেছেন। এবার আসছি চতুর্থ মডিউলে, ক্রিটিক্যাল ওপিনিয়ন। 1895 সালের থিয়েটার স্কলার এবং সাংবাদিকরা এই নাটকটা নিয়ে আসলে কি ভেবেছিলেন জানলে অবাক হবেন। প্রিমিয়ারের রাতে বক্স অফিস ছিল একেবারে হাউসফুল। দর্শকরা হাসতে হাসতে রীতিমতো লুটোপুটি খাচ্ছিল আর তুমুল উল্লাস করছিল। কিন্তু মজার ব্যাপার হলো, সমসাময়িক সমালোচক আর অ্যাকাডেমিশিয়ানরা বেশ একটা কনফিউশনে পড়ে গিয়েছিলেন। তাদের এই অস্বস্তির কারণটা খুব অদ্ভুত। এই নাটকে তো কোনো সিরিয়াস সামাজিক বা রাজনৈতিক মেসেজই নেই, তাহলে দর্শক এত পছন্দ করছে কেন? এই বিভ্রান্তিটা আরও পরিষ্কার হয় যখন আমরা তৎকালীন বিখ্যাত দুজনের মতামতের দিকে তাকাই। গ্রেট বার্নার্ড শ এই নাটকটিকে বলেছিলেন এক্সট্রিমলি ফানি বাট হার্টলেস, কারণ শ সবসময় এমন কমেডি চাইতেন যা মানুষকে কোনো না কোনো নৈতিক শিক্ষা দেবে। কিন্তু অন্যদিকে সমালোচক এবি ওয়াকলি আবার একদম উল্টো কথা বললেন। তিনি ওয়াইল্ডের এই বিশুদ্ধ ননসেন্স বা অর্থহীনতাকে রীতিমতো সাধুবাদ জানিয়ে বললেন, বেটার ননসেন্স আর স্টেজ হ্যাজ নট সিন। মানে একাডেমিক জগতেও এটা নিয়ে একটা বড়সড় তর্ক ছিল। আমরা আমাদের ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সামারি অফ দ্য ড্রামা। চলুন নাটকের ক্লাইম্যাক্স আর পরিণতিটা একটু মিলিয়ে দেখা যাক। পুরো কাহিনীর ক্লাইম্যাক্সটা কিন্তু লিটারেলি আপনার মাথা ঘুরিয়ে দেবে। একদম শেষ মুহূর্তে জানা যায় মিস প্রিজম নামের এক গভর্নেস ভুল করে 28 বছর আগে একটা ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপির জায়গায় আস্ত একটা শিশুকে হ্যান্ডব্যাগে ভরে স্টেশনে ফেলে এসেছিল। আর হ্যাঁ, সেই শিশুই হলো আমাদের জ্যাক। তবে সবচেয়ে বড় টুইস্টটা আসে তখন, যখন আর্মি রেকর্ড ঘাঁটতে গিয়ে জ্যাক আবিষ্কার করে যে তার ক্রিশ্চিয়ান নাম বা আসল নামটা সত্যি আর্নেস্ট। মানে এতদিন ধরে সে শহরে যে মিথ্যাটা বলে আসছিল সেটা আসলে একটা চরম সত্য। জ্যাকের ওই শেষ ডায়লগটা শুনুন, "On the contrary, Aunt Augusta, I've now realized for the first time in my life the vital importance of being earnest." পুরো জীবনের একটা মিথ্যা কিভাবে একটা অ্যাক্সিডেন্টাল সত্যিতে পরিণত হলো ভাবা যায়? আমাদের আজকের এই বিশ্লেষণ শেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অস্কার ওয়াইল্ড ভিক্টোরিয়ান সমাজের যে ভণ্ডামি বা তথাকথিত আর্নেস্টনেসকে এত তীক্ষ্ণভাবে ব্যঙ্গ করেছিলেন, সেটা কি আজও আমাদের আধুনিক সমাজের বিভিন্ন সামাজিক বাধ্যবাধকতার সাথে মিলে যায় না? একটু ভেবে দেখুন তো, আজকের এই ডিজিটাল যুগে, এই মডার্ন সোসাইটিতে আমাদের চারপাশের বানবেরিংয়ের আধুনিক রূপগুলো আসলে ঠিক কী কী? এই চিরন্তন আর একটু অস্বস্তিকর প্রশ্নটা রেখেই আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনার এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।